ওয়েট, এইটুকু ভিডিও দেখে কেউ আবার ভাইবেন না যে প্রচুর পরিমাণে স্পিডিং করতেছি, টানাটানি করতেছি এবং স্পিডিং প্রমোট করতেছি। ব্যাপারটা আসলে সেরকম কিছুই না। যশোর থেকে বাইকটা চালাইয়া ঢাকায় আসার সময় জাস্ট ছোট্ট একটু এক্সপ্রেস ওয়েতে পারফরমেন্স টেস্ট করছিলাম, সেটা সর্বোচ্চ 10 সেকেন্ড কি 12 সেকেন্ডের মতন, এর বেশি কিছুই না। আসলে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে না, ভিডিওটা শুরু হচ্ছে যশোর থেকে, কারণ যশোর থেকে এই N250 বাইকটা চালিয়ে আমি ঢাকাতে ঢুকছি। তো চলেন যশোর থেকে রাইড করতে করতে আগে আপনাদের এখানে আসি, তারপরে বাকিটা আবার কথা হচ্ছে। ওয়েলকাম টু যশোর রোড। আমি এখন আছি হচ্ছে ঝিকরগাছা। অ্যাকচুয়ালি ঝিকরগাছা না, আমি এখন এতক্ষণ ছিলাম হচ্ছে সাতক্ষীরার মোড়। সাতক্ষীরার মোড় থেকে এখন ঝিকরগাছার দিকে যাচ্ছি। ঘটনা হলো রাতের বেলা বাসে করে এই যে N250টা কেনার জন্য রওনা করলাম সোহাগ পরিবহনে। রাতের টিকিট কাটছিলাম, রাত 11টায় বাস ছিল। সেই বাস আমাকে নামাই দিছে সাতক্ষীরার মোড়ে সকাল 5টায়। সকাল 5টায় ফোন দিলাম যে ভাইয়ের কাছ থেকে বাইকটা নিলাম, তাকে ফোন দেওয়ার পরে সে আসলো, বাইকটা রিসিভ করলাম, লেনদেন করলাম, এখন বাইকটা নিয়ে রওনা করতেছি ঢাকার উদ্দেশ্যে। এইভাবেই আমরা এক একটা বাইক যাচাই বাছাই করে তারপর হচ্ছে কাস্টমারকে দেওয়ার ট্রাই করি। বাইকটা এখন পর্যন্ত অডো আছে 1738 কিলোমিটার। বাইকটা ব্যাংক ড্রাইভ করা। তো গত মাসে মনে হয় বাইকটা নেওয়া হয়েছে, গত মাসে বা আগের মাসে হবে, আমি ডেটটা ভুলে গেছি, ডকুমেন্টে দেখতে ব্যাংক জমা করা আছে। তো এই যে বাইকটা সহি সালামতে এখন চালাইয়ে যাব ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা গিয়ে পোস্ট করে দিব, তারপরে হচ্ছে সেলের জন্য আমাদের রোড পাওয়ার বিডি থেকে। এই গল্পটুকু শেয়ার করার জন্য আজকে আসলে এই ভিডিওটা। আর কি করব, খুবই বোরিং লাগতো, কারণ সারা রাত বাসে ঘুমাই নাই, আর এখন এই বাইকটা নিয়ে যাচ্ছি, ঘুম চলে আসবে চালাইতে চালাইতে। তো চিন্তা করলাম একটা ব্লগ করি, আর ব্লগের মাঝে আপনাদের এই সুন্দর মনোরম পরিবেশ অনেক দিন দেখাই না, সেটা দেখাই আর কথা বলি, পাশাপাশি মোটর ব্লগটাও একটু চালু হইলো। এই হচ্ছে উদ্দেশ্য, আর কিছুই না। অসাধারণ ভালো লাগতেছে, দুই পাশে গাছের ছাড়ি, সুন্দর ছায়া ঘেরা, আবার ওদিক থেকে সূর্য উঠতেছে, একটা গরম গরম ভাব আছে, আবার বাতাসও আছে, সূর্যের রক্তিম আলোটা দেখতে পাচ্ছেন, আর এই দিকটা তো নির্মল লাগতেছে। আমি এখন যে রোড থেকে আসলাম, অর্থাৎ যশোর হয়ে সরাসরি ঢাকা, এই রোডটা দিয়ে যাব না, আমি খুলনার রুটটা ধরবো। তার একমাত্র কারণ হচ্ছে যশোর রোডটা প্রচুর পরিমাণে ভাঙা, বাসে আসতে আসতে দেখতেছিলাম অনেক জায়গায় ব্রিজের কাজ চলতেছে। তো আমি এখন এদিক দিয়ে গিয়া যেখান থেকে যশোরটা ভাগ হয়েছে, গোপালগঞ্জ আর যশোর, ওই রাস্তা দিয়ে উঠবো। তাইলে আমার এই ভাঙা রাস্তায় আমার এই নতুন বাইকটা নিয়ে পড়া লাগবে না। ভাঙা চূড়ায় একটা নতুন বাইক, আর সব থেকে বড় ব্যাপার এটা তো আমার ইউজের বাইক না যে কিছু হইলো বা মেনটেনেন্স করে নিলাম, এটা যেহেতু সেল করার বাইক, তো সেই পরিমাণ মাখনের মতো করে একে ঢাকায় আমি নিয়ে যেতে যাচ্ছি। ঝিকরগাছা, মনিরামপুর, কেশবপুর হয়ে, খুলনা হয়ে, দেন হচ্ছে আমি ঢাকায় ঢুকবো গোপালগঞ্জ হয়ে। তো চলেন যেতে যেতে গল্প করি, আড্ডা দেই, আর N250 চালানোর ছোটোখাটো কিছু অনুভূতিও শেয়ার করা হয়ে যাবে এর ভিতরে। কারণ N250 লঞ্চ করার পরে আমি শুধু টেস্ট রাইড দিছি, তারপরে রিভিউ দিছিলাম, বাট কখনোই লং রাইড করা হয় নাই। আজকে মোটামুটি একটা লং রাইড হবে। এখন অডো আছে 1741 কিলোমিটার, যেতে যেতে কত কিলোমিটার হয় হিসাব করলেই বের হয়ে যাবে, যদিও অলরেডি 10-12 কিলোমিটার চালাই আসছি। আগানো যাক আস্তে আস্তে, চলেন কথা হচ্ছে। এই জায়গাটা একটু ছাড়াই, তারপরে আবার কথা হবে। তো আমি এখন যে রোডটা ধরে আগাচ্ছি সেটা হচ্ছে যশোর হয়ে মনিরামপুর, কেশবপুর, তারপরে খুলনা। এই রুটটা যথেষ্ট ভালো, যার কারণে এই রোডটায় বাইক চালিয়ে মজা পাচ্ছি। আর যেহেতু আমার গতি আমি বেশি বাড়াচ্ছি না, আরপিএমও বেশি উঠাচ্ছি না, তো সেহেতু এই রাস্তাটা আমার জন্য পারফেক্ট। বাট যশোর হয়ে একদম সরাসরি ঢাকার রাস্তাটায় ঢুকলে প্রচণ্ড পরিমাণ ভাঙা, আর গাড়ির অবস্থাও খারাপ হয়ে যায়। তো আর অলরেডি ওখানে পানি ঠানি জমে আছে লাস্ট কয়েকদিনের বৃষ্টিতে, অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। তো এটা আসলে সিচুয়েশনটা যারা রিসেন্টলি না আসবেন বুঝবেন না, এর জন্য আমি জাস্ট শুধুমাত্র রাস্তাটা এড়ানোর জন্যই এই দিকটা ব্যবহার করছি। তো এখন চিন্তা করে দেখলাম এই দিকটা ব্যবহার করে ভালোই করছি, অনেক সুন্দর রাস্তা। ওটার সাথে এটা কম্পেয়ারই মানে আকাশ পাতাল পার্থক্য। ভালো লাগতেছে এবার রাস্তাটা, আর খুব সুন্দর ওয়েদার, চারপাশে ঘের ঠের আছে, মাঠ আছে, অন্যরকম একটা পরিবেশ লাগতেছে এখন চারপাশে। এইদিকে ঝলমলে রোদ আর এইদিকে ঝলমলে আকাশ, আর সবুজের সমারোহ। টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, যার কারণে ধান ক্ষেত থেকে শুরু করে আশেপাশের গাছপালা সব সবুজে সবুজময়, যেমনটা ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্যে আমার যেরকম খিদা লাগছে, বাইকেরও খিদা লাগছে। অলরেডি ফুয়েল লাফাচ্ছে, ফুয়েল ভরতে হবে। আর N250-তে মাইলেজ একটু কম আসে N160-র থেকে, এটা স্বাভাবিক ব্যাপার। 250cc ইঞ্জিন, মাইলেজ তো একটু কম আসবেই। তো সামনে একটা পাম্প দেখলে সবার আগে হচ্ছে পাম্পে ঢুকতে হবে। আমার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাইকে খাওয়ান দেওয়া, কারণ আমার খিদে লাগলে আমি সহ্য করতে পারবো, ওর খিদে লাগলে চলতেই পারবে না। ঝামেলাটা হচ্ছে ওইখানে। তো দেখি, অনেকগুলো পাম্প ছাড়াই আসলাম, আগে খেয়াল করি না, তাহলে আগে ফুয়েলটা নিয়ে নিতাম। তখন অবশ্য লাফাচ্ছিল না, একদম যে খেয়াল করি না তা না। যাই আগাইতে থাকি, পেয়ে যাবো পাম্প আশেপাশে। বাজারঘাট দেখতে পাচ্ছি, তো অনেক গাড়ি দেখতে পাচ্ছি, ট্রাক।
যশোরের ওই রাস্তায় মানে খুলনায় ঢোকার আগেই আমার সমস্ত রেকর্ডিং বন্ধ হয়ে যায়, মানে রেকর্ডিং চালু ছিল বাট ভয়েস আসে না। মাঝে মধ্যে গোপুরতে এরকম সমস্যা হয় যে ভিডিও রেকর্ড হচ্ছে বাট ভয়েস আসতেছে না, তো একটু মাইক্রোফোনে নাড়া লাগলে এই ঝামেলাটা শুরু হয়। ওরে বাবা, এখানে আবার এত বড় জ্যাম কেন? তো ওই ঝামেলার কারণে আমি যে ভিডিওগুলো করছি ভিডিওগুলো কোনো কাজেরই না। তবে এই N250 চালাইয়া অলমোস্ট আমি 500 কিলোমিটার চালাইছি ওই দিন সব মিলাইয়া, যদিও ঢাকা থেকে যশোরের দূরত্ব মাত্র 300 কিলোমিটার, বাট আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছি। অনেক জায়গায় একটু ঘোরাঘুরিও করছি। আমি একবারে ঢাকায় ঢুকি নাই, ঢাকায় ঢুকছি আমি রাতের বেলা। তো যার কারণে হচ্ছে ওইদিকে একটু ঘোরাঘুরি করার কারণে আমার টোটাল 500 কিলোমিটার একদিনে চালানো হয়েছে। এবং ওই চালানোর অভিজ্ঞতা থেকে ছোট্টখাটো কিছু কয়েকটা ইনফরমেশন আমি N250 নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। তো চলেন আগে একটু জ্যামটা ছাড়াই, জ্যামের ভিতরটা ভালো লাগতেছে না কথা বলতে, প্রচণ্ড গরম লাগতেছে, একটু রিল্যাক্স না হলে কথা বলা যায় না। প্রথমেই বলি যে বাইকটা আমার 500 কিলোমিটার আমি সব ধরনের স্পিডে চালাইছি। মাওয়া এক্সপ্রেস হয়তো একটু হাই রেপ করছি, তারপরে কমিউটার সেগমেন্ট ম্যাক্সিমাম টাইমই চলছে হচ্ছে মিনিমাম স্পিডে, অর্থাৎ গাড়ির স্পিড ছিল 50-60, এই স্পিডটা বেশি রেপ করছি। দেন মাওয়া এক্সপ্রেস হয়েতে বেশ কিছু সময় চালানো হয়েছে। আর এর ভিতরে আমি সাসপেনশন ফিডব্যাক বলেন, থ্রোটল রেসপন্স বলেন, মাইলেজ বলেন, সব কিছুই পাইছি। তো সব থেকে এই বাইকটার মানুষের বেশি প্রশ্ন হচ্ছে মাইলেজ নিয়ে, এইটার অ্যান্সারটাই আগে দিব। আমি বলবো যে আমি যেহেতু একটা এভারেজ স্পিডে ছিলাম এবং এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ভাঙা থেকে শুরু করে একদম ঢাকা পর্যন্ত এই সময়টা মোটামুটি একটু ভালো স্পিডে চালাইছি। সব মিলে এভারেজে দুই ধরনের স্পিড মিলিয়ে আমার টোটাল মাইলেজ আসছে N250 থেকে 23 কিলোমিটার পার লিটার। আমি টোটাল 23 কিলোমিটার করে মাইলেজ পাইছি। এখন অনেকের কাছে এটা কম মনে হতে পারে, হ্যাঁ কম, অবশ্যই কম, কারণ আমি বললামই তো এক্সপ্রেস ওয়েতে আমি মোটামুটি একটু হাই স্পিডিংয়ে চালাইছি জাস্ট পারফরমেন্সটা টেস্ট করার জন্য। তো সেখানে এর জন্য আমার একটু মাইলেজ কম আসছে সব মিলাই ঝেলে। বাট আমার যেটা মনে হয়েছে হিসাব করে, আমি যদি টোটালি ওরকম 60-70 স্পিড ধরে রাখতাম তাইলে আমার এটা থেকে মাইলেজ আসতো 28 সর্বোচ্চ বা 30 পর্যন্ত। বাট আমি যেহেতু হাই রেপ করছি সে মিলে 23 আসছে। এবং যদিও আমি যখন ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ড 450 ভাড়া নিয়েছিলাম আপডেটটা একদম, তখন সেটাতে মাইলেজ পাইছিলাম এভারেজে 30 কিলোমিটার পার লিটার। বাট ওইটাতে আসলে হাই রেপ করার সুযোগ ছিল না, কারণ ওটা টোটালি পাহাড়ি এলাকায় রাইড করা হয়েছিল। এবং আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই, অনেকে মনে করে থাকেন পাহাড় অনেক উঁচু নিচু ঢালা, এর জন্য হচ্ছে উঁচু নিচু, এর জন্য ওইখানে আরপিএম বেশি দরকার হয়, যার কারণে ওখানে মাইলেজটা কম পাওয়া যায়। কিন্তু আসলে এটা ভুল। আমরা যখন সমান রাস্তায় চালাই তখন আপনি ভালো করে আরপিএম কাটার দিকে খেয়াল করবেন। 80, 90 বা 100তে যখন আপনি চালাচ্ছেন তখন আরপিএম কাটা কিন্তু ফুল দিয়েই চালাই আমরা, অলমোস্ট, অল্প একটু বাকি থাকে 1000 বা 2000। বাট আপনি যখন পাহাড়ি এলাকায় চালাচ্ছেন তখন 1 নম্বর গিয়ারে আপনি আরপিএম দিচ্ছেন ওঠার জন্য কত, সর্বোচ্চ 3000, 4000, তাতেই আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি থ্রোটল দিচ্ছেন, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। হাইওয়েতে আমরা অনেক স্পিডে চালাই দেখে থ্রোটলটা আমাদের ভাইব্রেশনটা ফিল হয় না, যার কারণে মনে হয় আমরা অনেক কম আরপিএমে চালাচ্ছি। কিন্তু বেসিক্যালি আমরা পাহাড়ে গেলে গিয়ার ল থাকে কিন্তু আরপিএম আমাদের অত হাই থাকে না, আরপিএমও কিন্তু কম থাকে হাইওয়ের থেকে। তো যার কারণে হচ্ছে আরপিএম যত লো থাকবে মাইলেজ তত ভালো আসবে, সেটাই তো স্বাভাবিক। এর জন্য পাহাড়ে মাইলেজ একটু বেশি আসে। তো ওখানে আমি পাহাড়ে চালানোর কারণে 450 সিসি হওয়া সত্ত্বেও 30 কিলোমিটার পার লিটার পাইছি। এটাও যদি সেরকম আরপিএমে চালানো যায় তাহলে ওইরকমই 30-35 কিলোমিটার আসবে। বাট হাই রেপ করলে আমি যেটা পাইলাম 20-25 এর ভিতরেই ওঠানামা করবে, যেটা বুঝলাম। এবার আসি সাসপেনশন ফিডব্যাক নিয়ে। হ্যাঁ, সাসপেনশন ফিডব্যাক অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই, খারাপ লাগে নাই, আবার আহামরি ভালো লাগে নাই। ভাঙাচুরার ক্ষেত্রে মাঝে মাঝে একটা বাইট দিচ্ছিল MT-15 যে বাইটটা আমরা মাঝে মধ্যে পাই পিছনের সাসপেনশন থেকে, ওটা প্রচণ্ড বাজে লাগতেছিল। তো এই তো, আর বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা কোনো বাইকের রিভিউ ছিল না, জাস্ট 500 কিলোমিটারের একটা ছোট্টখাটো রাইডিং এক্সপিরিয়েন্স, মানে টেস্ট রাইডিং এক্সপিরিয়েন্সও বলা যায়, কারণ যেহেতু আমি রেগুলারলি বাইকটা ইউজ করি না। তো বেয়াদব, তো এর জন্য ওইটুকু এক্সপিরিয়েন্সই শেয়ার করলাম। আর এটা আমার পার্সোনাল পেজ এবং পার্সোনাল ইউটিউব চ্যানেল, যার কারণে এখানে আমরা প্রাইস এগুলো নিয়ে কোনো কথা বলতেছি না আমি। আপনার রোড পারবিডির অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন, কল করতে পারেন, অথবা নক করতে পারেন। আমাদের স্পেশাল টিম আছে আপনাদের সাথে উত্তর দেওয়ার জন্য। তো বাইকের প্রাইস সংক্রান্ত সমস্ত তথ্য এখানেই পেয়ে যাবেন, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করে ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।